আজ আপনাদেরকে শোনাবো কতগুলো অদ্ভুত ঘটনা। আজকের গল্প রচনায় দীপ্তেন্দু ঘোষ। চলুন তবে সময় নষ্ট না করে এগোনো যাক গল্পের দিকে। আমাদের এই পৃথিবীতে আলোর পাশাপাশি ছায়ারও বাস থাকে। আলো যেমন প্রকৃতিকে আলোকিত করে, তেমনি তার ছায়া প্রকৃতিতে জন্ম দেয় রহস্যের। কখনো কখনো সেই সমস্ত রহস্যের কুল কিনারা আমরা খালি চোখে করতে পারি না। আর তখনই প্রকৃতির আলো মুছে গিয়ে নেমে আসে আঁধার। ভুল করেও যদি সেই আঁধারের কানাকানি আমাদের কানে আসে, তাহলেই পিলু সাড়া দিয়ে বলল, কি হলো কি? পেটটা কেমন করছে? তো জানা, রোজ রাতের বেলা তোর এই ঝামেলা না ভালো লাগে না। আমি যাব না, তুই একাই যা। জানলা দিয়ে বাইরের ঘন অন্ধকারের দিকে তাকিয়ে তাকিয়ে একবার ঢোক গিলল পিলু। ভয় করছে রে দাদা, তুই একটু চল না আমার সাথে। আর থাকতে পারছি না, চল না দাদা। আমি যাব না, তুই চলে যা। বিরক্তির সাথে উত্তর দিল পিলু। চল না দাদা, এবার আর দেরি করলে বিছানাটা নোংরা করে ফেলবো। একটু শান্তিতে ঘুমাতেও দিবি না। ঠাকুমা বলে শুনিসনি, রাত হাগার জাত নেই। কিন্তু তোর সেই একই কাজ। কেন যে গান্ডে পিণ্ডে গিলিস কে জানে। চল, তাড়াতাড়ি চল। ঘুম চোখে বিছানায় উঠে বসে পিলু। ঘরের কোণে মিটমিট করে জ্বলা লণ্ঠনের শিখাটাকে কিছুটা উস্কে দিয়ে ঘরের হুড়কো খুলে বাইরে বেরিয়ে আসে পিলু। বাইরের অন্ধকার থম মেরে আছে। লণ্ঠনের মৃদু লালচে আলোয় একটা লালচে বৃত্ত তৈরি হয়েছে দুই ভাইকে ঘিরে। আকাশে মরা চাঁদ, ছাতিমের উগ্র গন্ধে বাতাস যেন ভারী হয়ে। মাটির বাড়ির পাশের দুটো ঘরের একটায় মা বাবা, আর একটাতে ঠাকুমা ঘুমিয়ে আছে। পাশের চালাতেই রান্নাঘর, আর তার পাশে গোয়াল। যদিও এখন ছাড়া গরু আর নেই। ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে বারান্দা থেকে উঠোনে নেমে আসে দুই ভাই। বাড়ির একমাত্র পায়খানাটা পেছনের দিকে। পুরনো মাটির বাড়িটাকে বেড় দিয়ে ওইদিকে যেতে হয়। যদিও ওটার অবস্থা খুব একটা ভালো নেই, কিন্তু ওদের বাবার হাতে আপাতত বিশেষ টাকা পয়সা না থাকায় ওটা ঠিক সারানো হয়ে উঠছে না। ইলেকট্রিকের ব্যবস্থা নেই ওই দিকটায়। রাত বিরেতে তাই লণ্ঠন কিংবা কুপি ভরসা। অবশ্য গ্রামের মানুষদের কাছে ওটা কোনো সমস্যা নয়। পায়খানার পেছনেই প্রায় ভেঙে পড়া অনুচ্চ পাঁচিলের ওপার থেকেই শুরু হয়েছে বাঁশবন। বাঁশবনটা এতটাই গভীর যে দিনে মানেও তার ভেতরে অন্ধকার থাকে। বাঁশের সাথে সাথেই কচু ভ্যারেন্ডা সহ আরো নাম না জানা নানা গাছের সহাবস্থান জায়গাটাকে একটা ছোটখাটো জঙ্গলের রূপ দিয়েছে। দিনে মানেও সচরাচর কেউ ওই দিকটায় যায় না, যদিও তার অন্য আর একটা কারণ আছে। বাঁশবনের মধ্যে আছে একটা ছোট্ট ডোবা। ওই জায়গাটা বলতে গেলে গ্রামের ভাগাড়। মরা কুকুর বিড়াল থেকে শুরু করে দুনিয়ার আবর্জনা আশ্রয় পায় ওই জায়গাটায়।
গ্রামের বয়স্কদের মুখে শোনা, বহু আগে নাকি অকাল মৃত শিশুদেরকেও ওখানে পুঁতে দেওয়া হতো। ভাইকে পায়খানার মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে গুনগুন করে একটা গান ধরল পিলু। ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না, আমি মায়েরই বলছি আর খৈনি খাবো না। আকাশের মরা চাঁদের ফ্যাকাশে আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। সেই আলোর চারপাশে থাবা গেঁড়ে ওত পেতে শিকারীর মতো বসে আছে নিবিড় গাঢ় অন্ধকার। লণ্ঠন আর এক বালতি জল সঙ্গে নিয়ে বিলু ঢুকেছে পায়খানার মধ্যে। এখন পেটটা একটু খালি হতেই বেশ আরাম হচ্ছে। হঠাৎ একটা খসখস শব্দ শুনতে পেল বিলু। অদ্ভুত তো, ওটা কিসের শব্দ? একটু কান পেতে শুনতেই ও বুঝতে পারল শব্দটা ভেসে আসছে পায়খানার পেছনের পাঁচিলের ওপার থেকেই। ইতিমধ্যে বাতাসে কেমন যেন একটা পচা গন্ধ। ঝরা শুকনো বাঁশপাতা মাড়িয়ে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে পাঁচিলের ওপাশের জঙ্গলের মধ্যে। দাদা, এই দাদা। আছি আছি, তুই কর তো। কি গিলেছিস বলতো? এত দুর্গন্ধ ছাড়ছে। পায়খানার পেছন দিকটাই কি একটা শব্দ করছে। পচা গন্ধটাও ওই দিক থেকেই আসছে। কিছু একটা আছে ওখানে। শেয়াল কুকুর হবে বোধ হয়। দেখগে হয়তো ঘোষেদের মরা কুত্তাটার পা ধরে টেনে এনেছে। ওসব বাদ দে তো, তুই তাড়াতাড়ি হাগ, না হলে কিন্তু আমি এবার চলে যাব। দাদার কথায় শঙ্কিত হয়ে ওঠে বিলু। ওকে বিশ্বাস নেই। যা ঠেনাগি ছেলে, এখনই হয়তো তাকে ফেলেই পালিয়ে যাবে। না না, তাকে তাড়াতাড়ি করতে হবে। তাড়াতাড়ি জল খরচা করে বার হতে হবে এখান থেকে। তারপর একেবারে ঘরে ঢুকে হুড়কোটা তুলে দিতে পারলেই নিশ্চিন্ত। যদিও ঠাকুমা বলে হেগো কাপড়ে থাকলে নাকি দেবতা অপদেবতারা কেউই কাছে ঘেঁষে না, কিন্তু মা আবার অন্য কথা বলে। মা বলেন, অসুচিতাই অপদেবতাদের আবাসস্থল। যদিও সব শক্ত কথার মানে বিলু বোঝে না। প্যান্টটা ওপর দিকে টেনে তুলতেই শব্দটা শুনতে পেল বিলু, তবে এবার আরো কাছের থেকে। পচা বিশ্রী গন্ধটা আরো বেড়ে গেল মনে হচ্ছে। তবে কি পাঁচিল পেরিয়ে কিছু নেমে এলো এদিকে? কেউ যেন পায়খানার পেছনের অন্ধকারটায় হাঁচড় পাঁচড় করছে। জলটা কোনো রকমে প্যানে ঢেলে দিয়ে পায়খানার পেছন দিকের খসে পড়া ভাঙা ফোঁকরের রডের ফাঁক দিয়ে উকি মারে বিলু। অন্ধকারে চোখ সয়ে আসতেই অদ্ভুত দৃশ্যটা দেখতে পায় বিলু। কিছু একটা টলমলে পায়ে ঘোরাফেরা করছে অন্ধকারে। তবে সেটা যে ঠিক কি মরা চাঁদের আলোয় পরিষ্কার তা বোঝা যাচ্ছে না। এবার লণ্ঠনটা তুলে নিয়ে ফোকরের ফাঁকে ধরতেই তার লালচে আলোয় জিনিসটাকে আবছা ভাবে দেখতে পায় ও। সাদা ফ্যাট ফেটে কিছু একটা টলমল পায়ে ঘুরছে। কিছু কি খুঁজছে ওটা? ভয়ে বিস্ময়ে অবাক হয়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে বিলু। কি ওটা? অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না তো।
লণ্ঠনের শিখাটাকে আরো একটু উস্কে দেয় বিলু। তারপর লণ্ঠনটাকে আরো একটু কাছে নিয়ে যায় ফোকরটার। জিনিসটাকে বোঝার চেষ্টা করতে থাকে ও। লণ্ঠনের আলোয় এখন জায়গাটা বেশ আলোকিত, তবু তাতেও যেন ঠিক বোঝা যাচ্ছে না। অদ্ভুত কিছু একটা টলমল পায়ে ঘুরে বেড়াচ্ছে, এটুকু বোঝা যাচ্ছে মাত্র। আর একটু এদিক পানে সরে এলেই হয়তো বোঝা যাবে। আসলে পেছন দিকটা বেশ নিচু বলে কি বোঝা যাচ্ছে না? এতক্ষণে সম্ভবত বাইরে ঘোরাফেরা করতে থাকা বস্তুটা পায়খানার ফোঁকর দিয়ে লণ্ঠনের আলোটা দেখতে পেয়েছে, আর সেটা দেখেই অদ্ভুতভাবে টলমল পায়ে এগিয়ে আসে সেটা। সেই সঙ্গে পচা গন্ধটা আরো একটু যেন বাড়ে। বিলু এবার আরো বিস্মিত হয়। বিলু ততক্ষণে মনে মনে নিশ্চিত সে ফোঁকর গলি যাকে দেখেছে গন্ধের উৎস তার মানে সে। কি হতে পারে যার গায়ে এমন পচা গন্ধ? হাঁটা দেখে তো মানুষ ছাড়া অন্য কিছুই মনে হচ্ছে না তার। এবার সে জিনিসটা ধীরে ধীরে পায়খানার ফোঁকরটার ঠিক নিচে এসে দাঁড়ালো। এমন সময় জোরে জোরে শ্বাস টানার শব্দ শুনতে পেল বিলু। তবে ওটা কি বড় বড় নিঃশ্বাস নিয়ে গায়ের গন্ধ শোকার চেষ্টা করছে? তখনও ফোঁকর দিয়ে জিনিসটার জলজলে চোখ দুটো দেখতে পাচ্ছিল। উৎকট গন্ধটা ইতিমধ্যে বেড়েছে চরম মাত্রায়। তাতে গাটা গলিয়ে উঠল বিলুর। ভয়ে বুকটা শুকিয়ে গেল। তবে এত কিছুর মধ্যেও বিলু তার ভয়ঙ্কর ইচ্ছাটা টের পেল। জিনিসটা কি সেটা ওকে দেখতেই হবে। কিরে, তোর হলো নাকি সারা রাত এইখানেই বসে হাঁকবি? এমন সময় বাইরে থেকে খেকিয়ে উঠল পিলু। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে হয়ে গেছে, যাচ্ছি। বিলুর মুখ থেকে কথাটা বেরিয়ে আসার প্রায় সাথে সাথেই ঘটে গেল ঘটনাটা। কি যেন একটা লাফিয়ে উঠে এক ঝটকায় ধরল ভাঙা ফোঁকর দিয়ে বেরিয়ে আসা লোহার রডটা। লণ্ঠনের লালচে আলোয় এবার জিনিসটাকে পরিষ্কার দেখতে পেল বিলু। একটা বাচ্চা, বড় জোর বছর দেড়েক বয়স হবে, একেবারে উলঙ্গ, অদ্ভুত সাদা ফ্যাটফেটে গায়ের রং। দুটো চোখের জায়গায় জ্বলন্ত কয়লার মতো দুটো আগুনের পিণ্ড। ফোঁকরের ভাঙা রড অদ্ভুত ভঙ্গিতে ধরে ঝুলছে সে। ঝুলন্ত হাতটার 5টা আঙুলে ছুরির মতো ধারালো বাঁকানো নখ, আর পেরেকের মতো ছুঁচলো দাঁত নিয়ে বিলুর দিকে ঘাড় কাত করে তাকিয়ে আছে ওটা। একটা ঠান্ডা ভয়ের স্রোত ক্রমশ কোমর থেকে বুকের দিকে উঠে আসছিল বিলুর। আর পারল না সে। ওই জ্বলন্ত চোখটার দিকে তাকিয়ে একটা আর্তচিৎকার বেরিয়ে এলো ওর গলা দিয়ে। দাদারে! আর ঠিক তখনই আকাশের দিকে মুখ তুলে এক অদ্ভুত ভঙ্গিতে হেসে উঠল বাচ্চাটা। যদিও সে হাসির কোনো শব্দ শোনা গেল না, তবে নিস্তব্ধ প্রকৃতি যেন এক লহমার জন্য শিউরে উঠল। বাচ্চাটার হাঁ মুখের ভেতর থেকে সাপের মতো কুণ্ডলি পাকানো কালো জিভটা দ্রুত বের হয়ে এঁকে বেঁকে সেধিয়ে গেল বিলুর মুখের মধ্যে। কয়েক মুহূর্ত বাদে হঠাৎ দড়াম করে পায়খানার দরজাটা খুলে যায়।
খোলা দরজা দিয়ে এবার বিলুর দিকে এক পলক তাকিয়ে খেঁকিয়ে ওঠে পিলু। এই, হাগা তো দেখছি ফিনিশ, তাহলে ওদিকে কি করছিস? আয় বাইরে আয়। পায়খানা থেকে লণ্ঠন হাতে বার হয়ে আসে বিলু। ওর ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বিলুর হাত থেকে লণ্ঠনটা নিয়ে পায়খানার পেছনের দিকটায় একবার উকি দিয়ে আসে পিলু। কই, কোথাও কিছু নেই, শুধু তরল পাতলা অন্ধকার ঝিম মেরে আছে যেন। দেখেছিস, বললাম তো কোথাও কিছুই নেই। ঝুটমুট ভয় পাস তুই। 12 বছর বয়স হলো, কবে যে তুই বড় হবি কে জানে। চল ঘরে চল। ভাইয়ের উপর আরো একবার খেঁকিয়ে ওঠে সে। লণ্ঠনের লালচে আলোয় উঠোনের দিকটায় হাঁটতে থাকে দুই ভাই। বুঝলি ভাই, ভূত বলে কিছুই নেই। কখনো কি তুই দিনের বেলায় কাউকে ভূতের ভয় পাওয়ার কথা শুনেছিস? ভাইয়ের কাঁধে হাত রেখে কথাগুলো বলছিল পিলু। বিলু চুপ করে দাদার কথাগুলো শুনছিল। দিনের আলোয় ভূত দেখার কথা শুনিসনি তাই তো? শুধু রাতের আলোয় ভূত দেখার কথা শুনেছিস। আমরা ভূতকে ভয় পাই না রে। আসলে আমরা ভয় পাই কালো কয়লার মতো রাতের অন্ধকারকে। রাতের আধারে চাঁদের আলোয় নিজের বা গাছগাছালির ছায়াকেই বেশি ভয় পায় মানুষ। ভূত আর অন্ধকারকে এক্কেবারে ভয় পাবি না। মনে রাখবি, এগুলো সবই আলো আঁধারের খেলা। উঠোন ঘুরে মাটির বারান্দার দিকে পাশাপাশি এগিয়ে যাচ্ছিল দুটো মূর্তি। লণ্ঠনের লালচে আলোয় একটু দূরেই উঠোন জুড়ে লম্বা হয়ে পাশাপাশি পড়ছিল দুটো ছায়া। একটা 16 বছরের পিলুর, আর একটা টলমলে পায়ে হাঁটা 1.5 বছরের বাচ্চার। দীর্ঘ অজগরের মতো সর্পিল গতিতে দার্জিলিং মেল যখন ঢুকে পড়ল বোলপুর স্টেশনে, রাত তখন প্রায় 1টা। গাড়ি এখানে দাঁড়ায় খুব কম সময়। গাড়ি ছাড়ার মুহূর্তে কোনো রকমে জেনারেল কামরাটা খুঁজে নিয়ে লাফিয়ে উঠে পড়ল অনুভব। তারপর তার হাত বাড়িয়ে লাগেজ সহ টেনে তুলল দিব্যকে। কামরার ভেতরের আলোগুলো বেশিরভাগই নেভানো। দিব্যকে দাঁড়াতে বলে মোবাইলের ফ্ল্যাশ লাইটটার আলো জ্বালিয়ে অনুভব ঢুকে পড়ল অন্ধকারের সুড়ঙ্গের মধ্যে। একটু পরেই ফিরে এলো, তার মুখে নিশ্চিন্ত হওয়ার হাসি। গোটা কামরায় বেশি লোক নেই। একেবারে পেছনের দিকে বেশ কয়েকটা মজুর শ্রেণীর লোক অঘরে ঘুমোচ্ছে। তাই আর দেরি না করে সামনেই জানলার পাশের দুটো সিটে জমিয়ে বসে ওরা। ইতিমধ্যেই দার্জিলিং মেল দুরন্ত গতিতে ছুটতে আরম্ভ করেছে। আসলে আজ দুপুরেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে পেয়েই চমকে উঠেছিল অনুভব। বেশ কিছুদিন আগে ইন্টারভিউ হলেও এতদিন কোনো খবর না পাওয়ায় ও ভেবেছিল এই কাজটাও বোধহয় হাতছাড়া হলো। কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটারে জয়েনিং ডেটটা আগামীকাল দেখে সে একেবারে আনন্দে আটখানা হয়ে যায়। যেতে হবে নিউ জলপাইগুড়িতে কোম্পানির হেড অফিসে। তাই তড়িঘড়ি করে ব্যাগপত্র গুছিয়ে নিতে নিতেই দিব্যকে ফোন লাগিয়েছিল। ওই একই কোম্পানিতে দিব্যরও কাজ হয়েছে, ফলে আরো সুবিধা হয়েছিল দুই বন্ধুর। একসাথে যাওয়াটা একরকম নিশ্চিত।
কিন্তু মুশকিল হয়েছিল ট্রেনের টিকিটের বিষয়ে। আগে থেকে রিজার্ভেশন না থাকায় যাওয়াটাই পড়ল অথই জলে। তখন দুই বন্ধুতে ঠিক করে ওরা দুজনে জেনারেল কামরাতেই চলে যাবে। একটা রাতের তো কেস, কোনো সমস্যা হবে না। এসব ভাবতে ভাবতে ইতিমধ্যে দিব্য উঠে দাঁড়াতেই ওর দিকে অবাক হয়ে যায় অনুভব। ও তার প্রত্যুত্তরে হেসে হাতের মুদ্রায় টয়লেট যাওয়ার ইঙ্গিত করে। দিব্যর দিকে তাকিয়ে হেসে ফেলে অনুভব। যা ধকলটা গেল। বেশ গুছিয়ে গাছিয়ে সঠিক টাইমেই বাড়ি থেকে বেরিয়েছিল ওরা, কিন্তু স্টেশনে আসার পথে ঘটনাটা ঘটে যায়। এখানে বসতে পারি? চমকে উঠে ফিরে তাকাতেই লোকটাকে দেখতে পেল অনুভব। তারপর তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ বসুন না, ফাঁকাই তো আছে। তাই তো ভয় পাচ্ছি ভাই। অনুভবের সামনের ফাঁকা সিটে বসতে বসতেই লোকটা বলে ওঠে, আসলে ফাঁকা কামরায় রাতের ট্রেন জার্নি তো মোটেই সুখকর নয়। লোকটাকে অবাক হয়ে দেখছিল অনুভব। পাজামা পাঞ্জাবি পরিহিত, বেশ দীর্ঘকায়, মাথায় লম্বা চুল, আর সেটা পনিটেল আকারে পেছনে বাঁধা। দাড়ি খুব কামানো, সুদর্শন চেহারা, তবে প্রায় তুবড়ে যাওয়া চোয়াল আর চোখের নিচের ওই কালো দাগ লোকটার বেহিসাবি জীবনযাপনের পরিচয় দেয় আর কি। না না, ওভাবে বলছেন কেন? আমাদের তো ফাঁকা কামরায় রাতের সফর বেশ ভালোই লাগে। মৃদু হেসে বলে ওঠে অনুভব। আমরা আমরা মানে? আসলে আমরা দুজন একসাথে জার্নি করছি, বন্ধু গেছে টয়লেটে। অনুভবের কথা শেষ হওয়ার আগেই দিব্য ফিরে এসে বসে নিজের জায়গায়। অনুভব প্রশ্ন করে, কিন্তু আপনি বা ফাঁকা কামরায় রাতের ট্রেনে জার্নি সুখকর নয় কেন বলছেন? পাঞ্জাবির পকেট হাতড়ে সিগারেটের একটা দোমড়ানো প্যাকেট বের করে একটা ধরিয়ে দুই বন্ধুর দিকে এগিয়ে দেন ভদ্রলোক। দিব্য নিলেও অনুভব হাত নেড়ে না বলে। উল্টে সে বলে ওঠে, কি হলো বললেন না তো? ভয় আছে ব্রাদার, ভয়। সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে ওঠেন ভদ্রলোক। শিউরে ওঠা ভয়ঙ্কর ভয়। কিসের ভয়? চোর ডাকাতের? ভদ্রলোক মাথা নেড়ে না জানাতে অধৈর্যভাবে দিব্য আবারও প্রশ্ন করে, তাহলে কিসের ভয়? ভূতের ভয় নাকি মশাই? অনুভবের কণ্ঠে ব্যঙ্গের আভাস। সে ভয়ের কথা আপনার ভাবতেই পারবেন না। ট্রেনের খোলা জানলার দিকে তাকিয়ে বলে ওঠেন ভদ্রলোক। বাইরে জ্যোৎস্নালোকিত পূর্ণিমার রাত, আকাশে পূর্ণিমার গোল চাঁদ, তার আলোয় প্লাবিত মাঠ ঘাট নদী জনপদ। অনুভব জানতে চায়, দাদার কি করা হয়? ও আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। নমস্কার, আমি কমল বারুই, পেশায় ট্যুর অপারেটর। প্রতি নমস্কার জানিয়ে নিজেদের পরিচয় পর্ব সমাধা করে দিব্য বলে ওঠে, তা দাদা, এবার ভয়ের কারণটা যদি একটু বলেন। ভয় পাবেন না তো? কমল বাড়ুইয়ের প্রশ্নে অবাক হয় দিব্য আর অনুভব। পরক্ষণেই দিব্য বলে, না না, আরে ভয় জিনিসটা আমাদের কুষ্ঠিতে নেই, বুঝলেন? ওটা আমরা অনেক আগেই জয় করেছি। তাছাড়া গল্প শুনে আমরা ভয় পাবোই বা কেন? দুই বন্ধুর দিকে এক পলক তাকিয়ে
কমল বাড়ই বলতে শুরু করলেন। আজ থেকে মাস 6 আগের কথা। সেদিনটাও ছিল এমনই পূর্ণিমার রাত। এই ট্রেনে সেদিনও যাচ্ছি বর্ধমান থেকে নিউ জলপাইগুড়ি। ওখান থেকে আবার অন্যত্র যেতে হবে। আগে থেকে ঠিক না থাকায় স্লিপারে কোনো সুযোগ ছিল না। আসলে কাজের সূত্রে আমাকে এভাবে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়, তাই এটা আমার কাছে কোনো ব্যাপার নয়। ফাঁকা দেখে জেনারেল কামরাতেই উঠে পড়লাম। একটা রাতের তো কেস, দেখতে দেখতেই কেটে যাবে। সঙ্গে আনা সাময়িকী পত্রিকায় মন না বসায় জানলার ধারে বসে সিগারেটের টান দিতে দিতেই তাকিয়েছিলাম বাইরের জ্যোৎস্না প্লাবিত প্রান্তরের দিকে। কিছুক্ষণ আগেই বোলপুর ছেড়ে দার্জিলিং মেল তখন পূর্ণ গতিতে ছুটে চলেছে। হঠাৎ একটা সুগন্ধ নাকে এসে লাগতেই চমকে ঘুরে তাকালাম। দেখি আমার থেকে কিছুটা দূরেই সিটের শেষ প্রান্তে বসে আছেন এক অপরূপা নারী। আমি তাকাতেই আমার দিকে তাকিয়ে এক ঝলক হাসলেন। আমিও সব ভুলে তাকিয়েছিলাম সেই সুন্দরীর দিকে। আসলে বরাবরই পানীয় আর নারী শরীরের প্রতি আসক্তি আমার বেশি। সেই যৌবন থেকেই এদের নিয়ে বোহেমিয়ান জীবনযাপন করে আসছি। লাল টকটকে সিল্কের শাড়িতে আবৃত তার সুগঠিত শরীর, অপরূপ মুখশ্রী, তার শরীরের পারফিউমের গন্ধ আমাকে পাগল করে তুলছিল। লাল টকটকে সিল্কের শাড়ির সাথে সামঞ্জস্য রেখে তার শরীরের সব আবরণই লাল রঙে ঢাকা। কানে রুদ্রাক্ষের সাইজের লাল টকটকে ঝুমকো দুল, কপালে লাল টিপ, লাল চামড়ার ব্যাগ, পায়ে লাল জুতো, হাতের সুন্দর সরু আঙুলগুলিতে লাল নেইল পালিশ। আর আর সব থেকে বেশি নজরে পড়ছিল তার ভরাট লাল টকটকে লিপস্টিকে রাঙানো ঠোঁট দুটোর দিকে। ও দুটো এতই লাল যে মনে হচ্ছে এক্ষুনি ফেটে টকটকে লাল রক্ত বেরিয়ে আসবে। কামরার উপরে লাগানো হলদেটে আলোয় সারা কামরার মধ্যে যেন অদ্ভুত লালচে পরিবেশ ভেসে বেড়াচ্ছিল। বাইরের শীতল হাওয়া, ফাঁকা কামরা আর ওই অদ্ভুত শরীরী গন্ধ আমার ভেতরের আদিম কামনাটাকে জাগিয়ে তুলছিল ক্রমশ। আগেই বলেছি যে নারী সঙ্গ আমার কাছে নতুন নয়। আসলে যে প্রফেশনের সাথে আমি যুক্ত সেখানে টুরিস্টদের নিয়মিত হাজারো বায়নাক্কা মেটাতেই হয়। তার মধ্যে এই চাহিদাও প্রচুর। তাই ওই মহিলাকে চিনতে আমার একটু ভুল হয়নি। ওনাকে এই রুটে আগেও দেখেছি। উনি যে একজন দেহপ্রসারিণী সেই বিষয়ে কোনো সন্দেহই ছিল না। তাই একবার গলা খাঁকারি দিলাম। ও আগের মতোই চুপ করে বসে রইল, কোনো উত্তর দিল না। বাধ্য হয়েই আবার গলা খাঁকারি দিতেই উনি ঘুরে আমার দিকে তাকালেন। উফ, সেই কামনা মোদের কালো চোখ দুটোর দিকে তাকিয়ে আমার নিজের হারিয়ে যেতে ইচ্ছা করছিল। পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করে নিজে একটা ধরিয়ে প্যাকেটটা ওনার দিকে বাড়িয়ে ধরলাম। উনি ফিরেও তাকালেন না। কি হলো দাদা, থামলেন কেন? দিব্যর প্রশ্নের উত্তরে কমল বাড়ই বলে উঠলেন, বলছি দাঁড়ান, গলাটা একটু ভিজিয়ে নি। অনুভব জলের বোতলটা এগিয়ে দিতেই সেদিকে তাকিয়ে মুচকি হাসলেন কমল বাড়ই। তারপর পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে বার করে আনলেন একটা আধ খাওয়া হুইস্কির ছোট্ট বোতল।
তারপর এক টানে সেটাকে নিঃশেষ করে জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললেন বোতলটা। বুঝতেই পারছিলাম শালি নখরা করে নিজের রেট বাড়ানোর চেষ্টা করছে, তাই মরিয়া হয়ে সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে কামরার মধ্যে দিয়ে এক পাক দিয়ে এলাম। দেখলাম কোথাও কেউ নেই। এত বড় কামরায় শুধু আমরা দুজন ছাড়া আর কেউই নেই। তাছাড়া পরবর্তী স্টেশন এখন অনেকটাই দূরে, ফলে কেউ এখন আসবে না। বুঝতেই পারছিলাম ভাগ্য দেবে আমার উপর সুপ্রসন্ন। ফিরে এসে বসলাম নিজের সিটে। লাল বসনা সুন্দরী সেই একইভাবে বসে রয়েছে। আপনি কোথায় যাবেন? এই প্রশ্ন করতেই মুখ তুলে মৃদু হেসে সুন্দরী উত্তর দিলেন, যেদিকে দু চোখ যায়। অদ্ভুত উত্তর, তবে সুন্দরীর চোখের তারায় সুস্পষ্ট কামনার ইঙ্গিত। অবাক হয়ে ওর মুখের দিকে তাকাতেই নিচের ঠোঁটে এমন একটা আলতো কামড় দিয়ে সে তাকালো আমার দিকে। সে দৃষ্টিতে অফুরান কামনার ইঙ্গিত। বুঝতেই পারছিলাম পাখি ফাঁদে পা দিয়েছে। তাই এবার সরাসরি প্রশ্ন করলাম, রেট কত? উত্তর না দিয়ে সুন্দরী মৃদু হেসে ঘাড় বাঁকিয়ে তাকালেন। তার দু চোখে স্পষ্ট ইঙ্গিত। তাই দেরি না করে উঠে গিয়ে বসলাম তার পাশে। তাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দুটো হাতের মধ্যে জড়িয়ে বুকে টেনে নিলাম তার নরম শরীরটাকে। নিজের উদগ্র কামনাকে মিটিয়ে নিতে আমি বদ্ধপরিকর। দ্রুত গতিতে তাকে সিটের উপর ঠেলে শুইয়ে দিয়ে তার শরীরটা দখল নিলাম। শরীরের অবশ করা সুগন্ধ আমাকে আরো লোলুপ করে তুলছিল যতক্ষণ না পর্যন্ত শরীরের উত্তপ্ত লাভার নিঃসরণ ঘটে। কিছুক্ষণ শরীরে জ্বালা মিটিয়ে উঠে দাঁড়ালাম। একবার টয়লেটে যাওয়া প্রয়োজন। লেনদেনের বিষয়টা এসে মেটালেই চলবে। টয়লেট থেকে ফিরে এসে দেখি সুন্দরী উঠে বসেছে নিজের সিটের উপর। শরীরের অবিন্যস্ত বেশবাস ঠিক করতে ব্যস্ত। নিজের সিটে বসে একটা সিগারেট ধরিয়ে শেষ করে তাকে জানলা দিয়ে ছুড়ে ফেললাম বাইরে। এবার পকেট থেকে মানিব্যাগ বের করে একটা 2000 টাকার নোট বের করে বাড়ি ধরলাম ওর দিকে। সুন্দরী সেই একইভাবে মাথা নিচু করে বসে আছে। আরে কেসটা কি? টাকাতে অরুচি নাকি? কিন্তু আমিও কমল বারুই, ওরে পাওয়া 14 আনায় বিশ্বাসী নই। তুমি আমার চাহিদা মিটিয়েছ, তাই আমারও উচিত তোমার চাহিদা মেটানো। তাই জোর করে সুন্দরীর হাতের মুঠোয় নোটটা গুজে দিতে গিয়েই আমি চমকে উঠলাম। অদ্ভুত তো, হাতটা বরফের মতো ঠান্ডা। যার শরীরে এত আগুন তার হাতে এরকম ঠান্ডা হয় কি করে? এই বিষয়ে একটা রসালো মন্তব্য করব ভাবছি, হঠাৎ সুন্দরী মুখ তুলে তাকালো। আর ঠিক তখনই কামরার উপরে জ্বলা হলদেটে বাতির আলোয় আমার নজরে পড়লো ওর চোখ দুটোর দিকে। অদ্ভুত তো, হ্যাঁ, শরীরের সব টকটকে লাল বেশবাসের সাথে সামঞ্জস্য রেখে চোখের অক্ষি গোলক দুটো টকটকে লাল, যেন শরীরের সমস্ত রক্ত চোখে এসে জমা হয়েছে। লাল কন্টাক্ট লেন্স ইউজ করছে নাকি? নিচু হয়ে ওর মুখের দিকে তাকাতেই একটা ভয়ার্থ চিৎকার বেরিয়ে এলো আমার মুখ দিয়ে।
শুধু চোখ দুটোই নয়, এতক্ষণে আমার নজরে পড়েছে লাল টুকটুকে ঠোঁট দুটোর পাশ দিয়ে বেরিয়ে আসা ধারালো ছুরির মতো সদন্ত দুটোর দিকে। নগ্ন বাতির ঝলসে উঠছিল সেই ধারালো সদন্ত। পাগলের মতো দ্রুত সরে আসার আগেই ওর দুটো কঠিন বাহুর পেছনে বাঁধা পড়লো আমার শরীর। অথচ কিছুক্ষণ আগেই এই বাহুই ছিল বালকের মতো নরম। পিঠে একটা তীব্র জ্বলুনি টের পেতেই কোনো রকমে ঘাড় ঘুরিয়ে দেখতে পেলাম তার 10টা আঙুলের নখ দ্রুত বেড়ে ধারালো ছুরির আকার নিচ্ছে। অসহ্য যন্ত্রণায় কোকিয়ে উঠতেই ওর সুন্দর মুখটা নেমে এলো আমার মুখের দিকে। বাতাসে উঠছিল তার কাজল কালো চুল। রক্ত লাল অক্ষি গোলক নিয়ে সে তাকিয়েছিল আমার দিকে। নিদারুণ ভয় চেঁচিয়ে উঠতেই ওর ক্লেদাক্ত পিচ্ছিল লাল টুকটুকে ঠোঁট দুটোর পাশ দিয়ে বেরিয়ে আসা ধারালো স্বতন্ত্র দুটো দ্রুত নেমে এলো আমার ঘাড় লক্ষ্য করে। তীব্র যন্ত্রণায় মরণপণ চিৎকার করে উঠলাম আমি। ঘাড় থেকে গড়িয়ে আসা রক্তে দ্রুত ভিজে যাচ্ছিল আমার গায়ের জামা। দৌড় মশাই, থামুন তো আপনি। নিজের সিট ছেড়ে উঠে চিৎকার করে ওঠে দিব্য। চমকে থেমে যায় কমল বাড়ুই। আজ কতটা টেনেছেন বলুন তো? উত্তেজিত দিব্যকে থামাতে গিয়েও ব্যর্থ হয় অনুভব। ওদিকে দিব্য রাগে চিৎকার করে চলে। মাতাল লম্পট ছেলে মানুষ পেয়ে খ্যাপামি হচ্ছে নাকি আমাদের সাথে? বলেছি না ভয়কে আমরা আগেই জয় করেছি। ভ্যাম্পায়ারের গল্প শোনাচ্ছেন? হঠাৎই দিব্যর দিকে তাকিয়ে অবাক হওয়ার ভঙ্গিতে বলে ওঠে কমল বাড়ুই। গল্প? হ্যাঁ, এটা গল্প ছাড়া আর কিছুই না। বিশ্বাস করুন, এটা প্রবল বাস্তব, মোটেও গল্প নয়। তাহলে তো মশাই ওই মহিলা ভাম্পায়ারের কামড়ে আপনারও ভাম্পায়ার হয়ে ওঠার কথা। গল্পে সিনেমায় তো তাই দেখেছি, কিন্তু আপনি তো বেশ বেঁচে বর্তে আছেন। বেঁচে আছি, ঠিক বলেছেন, বেঁচে আছি। আমার যে মৃত্যু নেই, সেই আদিম অনন্ত বিভীষিকার মতো আমার যে বেঁচে থাকাই নিয়ম। আসলে বুকের মাঝে সবসময় একটা দুঃসহ পিপাসা আছে, বুঝলেন? সেটা যে সবসময় শুকিয়ে দিচ্ছে আবার মরুভূমির মতো এই বুকটাকে। অন্যান্য দিন কোন রকমের সেই পিপাসা মিটলেও এই পূর্ণিমার দিনগুলোয় যে রক্ত ছাড়া সেটা মিটতেই চায় না, মিটতেই চায় না। বলতে বলতে জানলা দিয়ে বাইরের গোল চাঁদের দিকে তাকিয়ে উন্মাদের মতো হাসতে থাকেন কমল বাড়ুই। অনুভব আর দিব্য অনুভব করে কামরার তাপমাত্রা যেন দ্রুত কমে আসছে। খোলা জানলা দিয়ে একটা অদ্ভুত হলদে কুয়াশার আস্তরণ ছড়িয়ে পড়ছিল কামরার মধ্যে। দিব্য আর অনুভবের বিস্ফারিত চোখের সামনে জানলা দিয়ে ঢুকে আসা চাঁদের আলোয় বদলে যাচ্ছিল কমল বাড়ুইয়ের দীর্ঘাকার শরীরটা। শীতল বাতাসে উঠছিল তার চুল। কালো অক্ষিকোলক ধীরে ধীরে বদলে যাচ্ছিল রক্তের মতো টকটকে লাল অক্ষিকোলকে। হাতের নখগুলো দ্রুত বৃদ্ধি পেয়ে শানিত ছুরির আকার নিচ্ছিল।
আর তার লাল টুকটুকে হয়ে ওঠা ঠোঁটের পাশ দিয়ে বেরিয়ে আসছিল ছুরির মতো ধারালো দুটো সদন্ত। দিব্য আর অনুভবের দিকে তাকিয়ে সাপের মতো হিস হিসে গলায় বলে উঠলেন, কি হলো ব্রাদারেরা? হ্যাঁ, চুপ করে গেলেন কেন? ভয় পাচ্ছেন তাই না? হ্যাঁ, মৃত্যু ভয়? এবার একটা মৃদু হেসে কমল বাড়ুইয়ের দিকে তাকিয়ে উত্তর দিল অনুভব, ভয় পাবো কেন? ধারালো নখযুক্ত দুটো হাতকে সামনের দিকে বাড়িয়ে সাক্ষাৎ বিভীষিকার মতো কমল বাড়ুই হিসিয়ে বলে উঠলেন, চোখের সামনে আমাদের মতো সাক্ষাৎ শয়তানকে দেখে জীবিত মানুষেরা ভয়ই পায়, বুঝলেন? ঠিক বলেছেন। আপনাদের মতন শয়তানদের জীবিত মানুষেরা চোখের সামনে দেখলে ভয় পায়। কয়েক ঘন্টা আগে হলে আমরাও ভয় পেতাম, বুঝলেন? যদি না বোলপুর স্টেশন রোডের মুখে দ্রুতগামী ডাম্পারটা আমাদের পিষে শেষ না করে দিত। তাই তো বারবার বলছিলাম, আর আমাদের ভয় পাওয়ার কিছুই নেই। ভয়কে আমরা জয় করেছি। জীবিত মানুষের কাছে মৃত্যুর চেয়ে বেশি ভয় আর কিছু না থাকলেও আমাদের মতন মরা মানুষদের আর কিছুতেই ভয় পাওয়া নেই। বলতে বলতে হাসতে থাকলো দিব্য। অনুভবও সেই হাসিতে যোগ দিল। তারপরে ধীরে ধীরে কমল বাড়ুইয়ের বিস্মিত চোখের সামনে ঝাপসা হয়ে মিলিয়ে যায় দিব্য আর অনুভবের অবয়ব দুটো। দার্জিলিং মেল পূর্ণিমার চন্দ্রালোকিত রাত্রিকে ছিন্ন ভিন্ন করে ছুটে চলেছিল তার গন্তব্যের দিকে। না, অনেক দেরি হয়ে গেছে, এবার উঠতেই হবে। নিজের মনে বিড়বিড় করতে করতে বইখানা গুছিয়ে তাকের ওপর রেখে উঠে দাঁড়ালো সুনন্দা। এখনই কুয়ো থেকে জলটা এনে রাখতে হবে তাকে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে তার ফেভারিট হরর সিরিয়াল সন্নাটা। যদিও অন্যদিন তাকে কুয়ো থেকে জল আনতে হয় না, বিকেলের দিকে মাই কুয়ো থেকে জল এনে রাখেন। কিন্তু আজ বিকেলবেলা হঠাৎ করে দিদার অসুস্থতার খবর পেয়ে মা চলে গিয়েছেন বাঁকুড়া। খবরটা ফোনে পাওয়ার পর থেকেই তিনি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছিলেন। কিন্তু বাড়ি তখন ফাঁকা। সুনন্দা স্কুলে, বাবা আর দাদা অফিসে। ফলে সুনন্দা বাড়ি ফেরার পরপরই তাকে সাবধানে থাকার কথা বলে মা চটপট চলে গিয়েছেন। যাওয়ার সময় অবশ্য বলে গিয়েছিলেন আপাতত বালতি দুয়েক জল এনে রাখতে, বাকিটা বাবা আর দাদা কাজ থেকে ফিরে তবেই নিয়ে আসবে। বাবার বদলির চাকরির সূত্রে মাত্র দিন 15 আগেই সুনন্দা আর ওর মা এসেছে এখানে। যদিও বাবা পুরুলিয়াতে বদলি হয়ে এসেছেন বছর খানেক আগে। মা আর দাদার সাথে সুনন্দা থাকতো ওদের দেশের বর্ধমানের মান করে। দাদু ভাইও থাকতো তাদের সাথে। ঠাকুমার কথা মনে পড়ে না সুনন্দার। তার ছেলেবেলাতেই নাকি তিনি না ফেরার দেশে চলে গিয়েছেন। কিন্তু হঠাৎ করে কয়েক মাস আগে দাদু ভাইয়ের চলে যাওয়ার পর এদিকে আবার বাবার কোম্পানিতে দাদার একটা চাকরির ব্যবস্থা হয়ে যেতেই বাবা আর দেরি করে না, ওদের সবাইকে নিয়ে চলে আসেন এখানে। পুরুলিয়া শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে
দহিজুড়িতে সিমেন্ট কোম্পানির বিরাট হাউজিং কম্পাউন্ড গড়ে উঠেছে। চারপাশে উঁচু নিচু পাথুরে ঢিবি আর বুনো জঙ্গল। কম্পাউন্ডের বাইরে এসে দাঁড়ালেই দূরে আকাশের সীমানায় পাহাড়ের রেখা দেখা যায়, অযোধ্যা পাহাড়ের সীমারেখা। তবে সুনন্দা আর তার মায়ের পক্ষে এই হাউজিং কম্পাউন্ডে সময় কাটানোটাই হয়ে উঠেছে বেজায় কষ্টকর। সকালে খেয়ে দিয়ে বাবা আর দাদা একসাথে ডিউটিতে চলে যাওয়ার পরে কোয়ার্টারে সময় যেন কাটতেই চাইতো না ওদের। যদিও এখানকার মনমোহিনী গার্লস স্কুলে ক্লাস 9-এ ভর্তি হয়েছে সুনন্দা, আজকাল তাই তার সারাদিন স্কুলেই কেটে যায়। তবে তার মায়ের সময় কাটে ওই ঘরের মাঝে। এর আগে লোকমুখে কিংবা খবরের কাগজে গরমে বাঁকুড়া পুরুলিয়ার তীব্র জলকষ্টের কথা শুনেছিল ওরা, কিন্তু সেটা যে কতটা ভয়ঙ্কর তা আজ প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকেই বুঝতে পারছে। এত বড় হাউজিং কম্পাউন্ডের শেষ প্রান্তে একটাই কুয়ো, এখানকার জলের একমাত্র অবলম্বন বলা যায়। আসলে পাথুরে মাটিতে টিউবওয়েল বসানো অত্যন্ত ব্যয় সাপেক্ষ হওয়ায় সেটা আর করা হয়ে ওঠেনি। হয়তো ভবিষ্যতে কারখানার উৎপাদন শুরু হলে এই হাউজিংয়ে একদিন কোম্পানির কর্মীতে ভরে উঠবে, তখনই টিউবওয়েলের ব্যবস্থা হবে। আর ততদিন পর্যন্ত এই কুয়োই হলো ভরসা। এসব ভাবতে ভাবতে কুয়োটাকে নিয়ে বাবার বলা সেই অদ্ভুত কথাগুলো সুনন্দার মনে পড়ে যায়। আমি এখানে আসার আগে ওই কুয়োটা ছিল ব্যবহারের একেবারে অযোগ্য। বহুদিনের পুরনো কুয়ো একেবারে বন জঙ্গলের আড়ালে চাপা পড়েছিল। হাউজিং তৈরি করার আগে থেকেই নাকি ওটা ছিল। কে বা কারা যে ওটা তৈরি করেছে তা কেউ জানে না। ওটাকে নতুন করে ব্যবহারের উপযোগী করার জন্য আমি যোগাযোগও করেছিলাম স্থানীয় কুয়ো কাটা লোকেদের সাথে, কিন্তু কুয়োটা পরিষ্কার করার সময় সবাই অবাক হয়েছিল একটা অদ্ভুত জিনিস দেখে। কুয়োটার মুখটা বেশ ভারী একটা লোহার চাদর দিয়ে নাকি ঢাকা ছিল। সেই চাদর মোটা মোটা লোহার স্ক্রু দিয়ে আটা। যদিও সে লোহার চাদর জং পড়ে পাপড়ের মতো হয়ে গিয়েছিল, তো সেই চাদরটা দেখে কুয়ো কাটার লোকেরা গোলমাল শুরু করে দেয়। ওরা কিছুতেই আর কাজ করতে চাইল না। সত্যি কথা বলতে কি, লোকগুলোর মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছিল যেন। ওদের কথা শুনে তো আমি একেবারে হেসে উঠেছিলাম। ওরা বারবার বলতে চাইছিল নিশ্চিত কাউকে আটকানোর জন্যই নাকি ওই কুয়োর মুখ ওইভাবে লোহার চাদর দিয়ে বন্ধ আছে, কিন্তু সেটা যে কি হতে পারে সেটা ওরা জানে না। তবে ওদের এইরূপ ভয়ের কারণ শুনে আমি তো সত্যিই অবাক হয়েছিলাম। এরপর আমি শুনেছিলাম এই হাউজিং এলাকা নাকি বহু যুগ আগে কোন এক পুরনো কবরখানা ছিল। তবে সেটাও প্রায় বছর 50 আগে তো হবে। তাছাড়া এখানে শেষ কবর যে কবে দেওয়া হয়েছিল তাও কেউ জানে না ঠিক করে। পরে কোম্পানির দৌলতে এই সমস্ত জায়গায় হাউজিং তৈরি হয়। তবে সেই কুয়ো কাটা লোকগুলো শেষমেশ মনের ভয়কে জয় করতে সমর্থ হয়েছিল লোভে পড়ে। শেষে লোকগুলোকে ডবল মজুরির লোক দেখিয়ে কুয়োটা পরিষ্কার করানো সম্ভব হয়। তো ওই লোহার চাদর সরানোর পর দেখেছিলাম কুয়োর ভেতরটা গাছগাছালি আর নোংরা আবর্জনায় একেবারে পরিপূর্ণ হয়ে আছে। আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই মজুরদের দিয়ে কুয়োর ভেতরটা পরিষ্কার করিয়ে নিই। তারপর ঝালিয়ে জলকে ভালো করে চুন দিয়ে পরিষ্কার করে একেবারে ব্যবহার উপযোগ্য করে তুলেছিলাম। তবে মজুরি নিয়ে চলে যাওয়ার সময় ওই মজুরদের মধ্যে একটা বয়স্ক লোক এক অদ্ভুত কথা বলেছিল। ওটা কুয়ো নয় রে বাবু,
ওটা আসলে কবরের দুয়ার। উয়ার মধ্যে যে আছে তাকে মোরা সবাই ডরি। ওটার মুখ খোলায় তুই ওকে বুলাইছিস রে। ওখানে দেউ আছে রে বাবু, দেউ। না জানি এবার ও কি করবে। সাবধানে থাকিস রে বাবু, সাবধানে থাকিস। প্লাস্টিকের বালতি দুটো হাতে নিয়ে ঘরের বাইরে এসে দাঁড়ালো সুনন্দা। দরজাটা টেনে ভেজিয়ে দিল। রাত 8টাতেই এত বড় হাউজিং কম্পাউন্ডটা একেবারে খাঁ খাঁ করছে। কিছু দূরে মূল গেটের সামনে ল্যাম্পপোস্টে একটা উলঙ্গ হলদেটে বাল্ব আলো ছড়াচ্ছে। সারাদিনের ভয়ঙ্কর গরমের পর এখন একটা সুন্দর হাওয়া বইছে। একবার আকাশের দিকে মুখ তুলে তাকালো সুনন্দা। কালো আকাশের বুকে অজস্র হীরের কুচির মতো মিটমিট করে জ্বলছে তারাগুলো। ওর মানকড়ের বাড়ির কথা মনে পড়ছিল দাদু ভাইয়ের কথা। এরকম গরমের সময় তো রাত্রিবেলা তাকে নিয়ে ছাদে বসে তারা চেনাতো দাদু ভাই। পুরনো কথাগুলো মনে পড়তেই সুনন্দার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। না, আর দেরি করলে চলবে না, ওদিকে টিভিতে সান্নাটা শুরু হয়ে যাবে। তাই বালতি দুটো নিয়ে দ্রুত পদে হাউজিং কম্পাউন্ডের শেষ প্রান্তে কুয়োটার দিকে এগিয়ে চলল সুনন্দা। একেবারে শেষ প্রান্তে হওয়ায় এদিকটায় আলোর পরিমাণ আরো কিছুটা কম। গরমের দিন, সাপ খুব বার হতেই পারে। এদিকে আশপাশটা বেশ জংলা হয়ে আছে। কয়েকটা কৃষ্ণচূড়া, রাধাচূড়া আর একটা বুড়ো ইউক্যালিপটাস গাছ রয়েছে এদিকটায়। কুয়োটার পাশেই রয়েছে বেশ কয়েকটা কলকে ফুলের গাছ। দিনের বেলায় এই কলকে ফুল গাছগুলোর আচ্ছাদনে কুয়োতলাটা বেশ কুঞ্জ বনের রূপ নেয়। হলুদ শাড়ি পরে কলকে গাছটাকে তখন দেখতে বেশ লাগে, কিন্তু রাতের অন্ধকারে নীরবতার সুযোগে এই কুয়োতলাটায় আবার ভিন্ন রূপ ধারণ করে। কিছুটা দূরে ল্যাম্পপোস্টে জ্বলা হলদেটে বাল্বের আলো থাকলেও স্থানটা অন্ধকারাচ্ছন্নই হয়ে থাকে। ধীরে ধীরে কুয়োটার পাশে এসে দাঁড়ালো সুনন্দা। উঁচু সিমেন্টের বেদির ওপর কুয়োটা। আগে পলেস্তারা খসে হাল খারাপ হলেও খুবই সম্প্রতি সংস্কার হওয়ায় এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্লাস্টিকের বালতি দুটো কুয়োর বাঁধানো মেঝের ওপর নামিয়ে রেখে দড়িতে বাঁধা লোহার বালতিটা কপি কলের সাহায্যে ধীরে ধীরে কুয়োর মধ্যে নামিয়ে দিল সুনন্দা। একটু পরেই ছলাৎ শব্দ। এরপর দড়ি ধীরে ধীরে টানতেই উঠে এলো জল ভর্তি বালতিটা। সেটার জল ঢেলে একটা প্লাস্টিকের বালতি ভর্তি করে পুনরায় লোহার বালতিটা কুয়োর মধ্যে নামিয়ে দিল সে। চারিদিকে অপার নিস্তব্ধতা, কেবলমাত্র ঝিঁঝি পোকার ডাক ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। এবার একটু আশ্চর্য হলো সুনন্দা। বালতিটা সে ফেলেছে বটে, কিন্তু কই, সেটা তো এবার জলে পড়ার শব্দ শোনা গেল না। তবে কি বালতিটা কোনো কিছুতে আটকে গেল নাকি? এ ভাবা মাত্রই দড়িটা ধরে টান দিল, আর সাথে সাথেই নিজের ধারণা যে অমূলক সেটা বুঝতে আর অসুবিধা হলো না।
বালতিটা ঠিকই আছে, তবে একটা বিষয় বেশ অবাক করছিল তাকে। বালতি উঠে আসতে এত সময় লাগছে কেন? তাছাড়া ওজনেও বালতিটা যেন বেশ কয়েক গুণ বেড়ে গিয়েছে। এবার বেশ কয়েকবার টান দেওয়ার পরেও বালতিটা উঠে না আসায় বাধ্য হয়ে কুয়োর ভেতর ঝুঁকে নিচের দিকে তাকালো সুনন্দা। তবে কুয়োর মধ্যেকার নিরেট অন্ধকার ভেদ করে কিছুই প্রায় দেখতে পেল না। এবার শরীরটাকে আরো একটু ঝুঁকিয়ে দিয়ে নিচের দিকে তাকিয়ে দড়ি ধরে একটা বেশ জোরেই টান দিল। হ্যাঁচকা টান খেয়ে বেশ কিছুটা উপরে ওঠে দড়িটা। আরো জোরে একটা টান দিতেই কপি কলের সাহায্যে ঘুরে ঘুরে উঠে আসতে থাকে দড়িটা। ঠিক তখনই কলকে ফুলের গাছগুলোর ফাঁক ফোকর গলে আসা হলদেটে আলোয় একটা অদ্ভুত দৃশ্য দেখতে পায় ও। দড়ির সাথে বালতির পরিবর্তে উঠে আসছে জলে ভেজা শরীরে ওরই বয়সী একটা মেয়ে। একটা ভয়ার্ত তীব্র চিৎকার বেরিয়ে আসে সুনন্দার মুখ দিয়ে। ভয়ে দড়িটা হাত থেকে ছিটকে যেতে চায়, তবে ঠিক তার আগের মুহূর্তেই ওর হাত দুটো জড়িয়ে ধরল জলে ভেজা পিচ্ছিল এক জোড়া শীতল হাত। সন্ধে হয়েছে অনেকক্ষণ। ঘর থেকে বেরিয়ে আসার আগে একবার পাশের ঘরে উঁকি মেরে মাকে দেখে নিল পারমিতা। কপালের ব্যান্ডেজটা রক্তে ভিজে আছে, অঘরে ঘুমোচ্ছে। আসলে বিকেলেই মাথা ঘুরে পড়ে যাওয়ায় এই হাল। মায়ের অবস্থা দেখে প্রথমে তো বেশ ভয় পেয়ে গিয়েছিল, তবে পর মুহূর্তে ওর স্বাভাবিক বুদ্ধিতে বাবাকে ফোন করে সব জানায়। কাজের চাপ থাকায় বাবা আসতে না পারলেও ফোন করে ডাক্তার পাঠিয়ে দিয়েছিলেন। ডাক্তার দেখে জানিয়েছে হঠাৎ করে নাকি সুগার ফল করায় এই কাণ্ড। তবে ভয়ের কিছু নেই, বিশ্রাম নিলেই সব ঠিক হয়ে যাবে আর কি। ঘরে এক ফোঁটাও জল নেই, তাই পারমিতাকে বাধ্য হয়েই ঘর থেকে বেরিয়ে আসতে হলো বালতি দুটো নিয়ে। রাত 9টাতেই এত বড় হাউজিং কম্পাউন্ডটা একেবারে খাঁ খাঁ করছে। এদিক ওদিক ল্যাম্পপোস্টে কয়েকটা উলঙ্গ হলদেটে বাল্ব জ্বললেও অন্ধকার দূর করায় তারা একেবারে ডাহা ফেল। বালতি দুটোকে এক হাতে নিয়ে ছোট্ট চার্জার টর্চটা জ্বালিয়ে হাউজিং কম্পাউন্ডের পেছনের দিকে এগিয়ে চলল পারমিতা। কেমন যেন একটু ভয় ভয় লাগছিল ওর। মাস 6 আগে প্রায় ওরই বয়সী একটা মেয়ে হঠাৎ করেই হারিয়ে যায় এই কম্পাউন্ডের ভেতর থেকেই। পুলিশ অনেক খুঁজেও কোনো খোঁজ পায় না। মেয়েটা নাকি কুয়ো থেকে জল আনতে বেরিয়ে যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গিয়েছে। এরপরেই মেয়েটার বাবা অসুস্থ মাকে আর দাদাকে নিয়ে চলে গিয়েছে অন্যত্র। পুলিশ অনেক খুঁজেও মেয়েটার কোনো খোঁজ পায়নি। মেয়েটা যেন একেবারে ভ্যানিশ। এসব ভাবতে ভাবতে তাড়াতাড়ি পা চালিয়ে কুয়োটার পাশে এসে দাঁড়ালো পারমিতা। জায়গাটায় একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। নীরবতার একটা নিজস্ব শব্দ আছে, তবে ঝিঁঝির ডাক কিংবা বাতাসের শব্দ সব কিছুই যেন নীরবতার সেই গাঢ় নিগূঢ় শব্দকে
আরো বাড়িয়ে তোলে বহু গুণে। তেমনি এক ভয়াবহ নীরবতা গ্রাস করছে চরাচরকে। আর এতেই গাটা ছমছম করছিল পারমিতার। তাড়াতাড়ি লোহার বালতিটা কুয়োর মধ্যে নামিয়ে দিল সে। তারপর বালতিটা ভর্তি হওয়ার জন্য একটু অপেক্ষা করল। তবে সাথে সাথেই একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল ওর। কে যেন ওকে দেখছে, কিন্তু এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে তাকিয়েও কাউকে দেখতে পেল না। একটু পরেই জল তুলে আনার জন্য ধীরে ধীরে দড়িতে টান দিল পারমিতা। টানতে গিয়ে বুঝল জল ভর্তি বালতিটার ওজন বেড়ে গিয়েছে বহু গুণে। অগত্যা ওড়নাটাকে ভালো করে কোমরে জড়িয়ে দড়িটা ধরে টান দিল গায়ের জোরে। বালতিটা উঠেও এলো কিছুটা, তবে বালতিটা এত ভারী হলো কিভাবে? জলের বদলে অন্য কিছু উঠে আসছে না তো? কথাটা মনে হওয়া মাত্রই একটা অদ্ভুত শিরশিরানি উঠে গেল কোমর থেকে। ভয় পাচ্ছিল পারমিতা, তবে সাথে সাথে এটাও বুঝতে পারছিল এখন ভয় পেলে ওর চলবে না। যেভাবেই হোক ভয়কে জয় করতেই হবে। এই সময় পারমিতার মায়ের বলা একটা কথা মনে পড়ে যায় ওর। অন্ধকার রাত কলা পাতাকেও ভূত ভাবতে বাধ্য করে। আসলে মানুষের মনের মধ্যে জমে থাকা ভয়ই বাস্তবে ভূতের জন্ম দেয়। তাই কি দেখে ভয় পাচ্ছ সেটাও ভালোভাবে দেখা দরকার। ভয়কে জয় করার এই হলো এক এবং অন্যতম উপায়। এসব কথা মনে করে পারমিতা ছোট্ট চার্জার টর্চটা তুলে নিয়ে এগিয়ে গেল একেবারে কুয়োটার মুখের কাছে। তারপর আলোটা ফেলল কুয়োর মধ্যে। এক ঝলক আলো মুহূর্তের মধ্যে আলোকিত করে তুলল কুয়োর ভেতরটা। লালচে আলোটাকে কুয়োর মধ্যের অন্ধকার যেন গ্রাস করতে চায়। তবে সেই মুহূর্তেই টর্চের ওই লালচে আলোয় কুয়োর ভেতরটা এক পলক দেখেই একটা ভয়ঙ্কর আওয়াজ বেরিয়ে এলো পারমিতার মুখ দিয়ে। টর্চের আলোয় বিস্ফারিত চোখেও দেখতে পাচ্ছিল বালতির বদলে দড়ি বেয়ে উঠে আসছে ওরই বয়সী দুটো মেয়ে। জলে ভিজে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখগুলো ওদের, মরা মাছের মতো নিষ্প্রভ নীলচে চোখ। খয়াটে দাঁতে দাঁত ঘষে ওরা পারমিতার দিকে মুখ তুলে সাপের মতো হিসিয়ে বলে উঠল, আপনারা শুনছিলেন আধারের কানাকানি। গল্পগুলি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আমাদের অফিসিয়াল পার্টনার ফেসবুক গ্রুপ ভূতান্বেষী। আজকের